নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। প্রচার পুরো দমে চলছে। দুটো পর্বের ভোটও শেষ। তৃতীয় ফেজের ভোট আমরা জানি এ রাজ্যে হবে হচ্ছে ৭ তারিখ, ৭ই মে। সেটা এখনও অনেক দেরি আছে। কিন্তু এর মধ্যে প্রচারে যে বিষয়গুলো বা যে ইস্যুগুলো সবথেকে বেশি আপাতত সামনে চলে এসছে, যে ইস্যুটা, সেটা হচ্ছে কলকাতা ডিভিশন বেঞ্চের রায়ের পর এই যে শিক্ষকদের, যার প্রায় ২৬,০০০ শিক্ষকের যে চাকরি গেছে, আপাতত কিন্তু এটাই আলোচনার অন্যতম কেন্দ্রে। মমতা ব্যানার্জি সরাসরি দোষারোপ করছেন এটা বিজেপি সিপিএম মিলে চাকরি খেয়ে নিয়েছে, এবং এর পেছনে তিনি আদালত আর বিজেপিকে একই লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। উল্টে তিনি বলছেন তিনি চাকরি দেবেন, বিজেপি চাকরি খাচ্ছে, এবং এর সঙ্গে উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত মমতা জুড়ে দিয়েছেন। উনি বলেছেন নরেন্দ্র মোদী আর কি চাকরি নেওয়ার পেছনে নরেন্দ্র মোদীকেই তিনি দোষারোপ করেছেন। উল্টো দিকে স্বাভাবিকভাবে বিজেপিকে আমরা যেটা দেখছি, বা সিপিএমকেও, যে এটার গায়ে আর কি দেওয়ার চেষ্টা করছেন পুরোপুরি মুখ্যমন্ত্রীর ঘাড়ে, এবং সেখানে সুপার নিউমেরিক পদ কেন সৃষ্টি করা হয়েছিল, কেন অযোগ্যদের চাকরি খারজ করা হয়নি, কেন এসএসসি ঠিক মতো হলফনামা দিতে পারেনি, এবং একবার হলফনামা এক রকম কথা বলেছে, সেটার দায় ঝাড়া ফেলার চেষ্টা হচ্ছে তৃণমূল এবং মমতা ব্যানার্জির ওপর। কিন্তু এই আমাদের আজকে পর্যালোচনা কিন্তু এই এসএসসি এবং অযোগ্য চাকরি প্রার্থী, বা কতজন অযোগ্য কজন যোগ্য সেটা নয়। কারণ সেটা এখনও পর্যন্ত এসএসসির চেয়ারম্যানই বলতে পারেননি কজন যোগ্য প্রার্থী আছে, সে আমি কি করে বলবো বলুন, কারণ তাদের হলফনামাতেও সেটা দিতে পারেননি। অযোগ্য বলছেন ৫,০০০-এর বেশি আছে, কিন্তু যোগ্য কজন সেটা সিদ্ধার্থ মজুমদারই বলতে পারছেন না, সেটা আদালতে বিচারাধীন বিষয়। আমি বরঞ্চ অন্য বিষয়ে আপনাদের একটু দৃষ্টিপাত করি। সেটা হচ্ছে, আজকে যখন প্রচারের কেন্দ্রবিন্দুতে এসএসসি মামলার রায়, সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, যাকে বিজেপি হৈ হৈ করে দলে নিয়েছিল, সেইভাবে কিন্তু তাকে সারা রাজ্য জুড়ে এই প্রচারে তিনি নেই। এইবারই প্রশ্নটা হচ্ছে আমার সেই জায়গাটা থেকেই প্রশ্ন। আমরা একমাত্র দেখেছিলাম উত্তরবঙ্গে একটা জনসভায় তিনি ছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে, কিন্তু তারপর সারা রাজ্য জুড়ে তাকে কিন্তু এই প্রচারে সেরকম কাজে লাগানো হচ্ছে না। তিনি তমলুকের বিজেপির ক্যান্ডিডেট, এবং সেখানেই তিনি প্রচার করছেন। হয়তো আমি যে প্রশ্নটা তুলছি সেটা গেরুয়া শিবির থেকে বলা হতে পারে, বা যেহেতু উনি প্রার্থী নিজের জায়গায় কনসেন্ট্রেট করছেন, তাই জায়গা অন্য জায়গায় যেতে পারছেন না, উনি ব্যস্ত। কিন্তু সেটা খুব যুক্তি হিসাবে খুব একটা আর কি বাজারে চলে না। কারণ নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারাও তো প্রার্থী, তারা তো দেশ জুড়ে প্রচার করছেন। তার মানে কি যে তাদের নিজের জায়গায় আর কি তারা জোর দিচ্ছেন না। কারণ অভিজিৎ গাঙ্গুলিকে তো নেওয়া হয়েছিল একটা মুখ হিসাবে। মুখটা কী ছিল? সেই মুখটা ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম বড় মুখ। এবং তৃণমূলের আজকে যে দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি যে সামনে সারফেসে এসছে, সেগুলো কিন্তু বেশিরভাগই অভিজিৎ গাঙ্গুলি প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলেই আজকে সারফেসে এসেছে। এবং এই যে এসএসসির যে মামলা আজকে, যেটা নিয়ে এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, একাদশ দ্বাদশ নানাভাবে যেটা সারফেসে এসেছে, এবং যে ২৬,০০০ চাকরি গেছে, সেখানে কিন্তু এটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির নির্দেশেই সিবিআই তদন্ত হয়েছিল। তো সেখানে আজকে যেখানে তৃণমূল কংগ্রেস অল আউট বলার চেষ্টা করছে যে বিজেপির জন্য এই চাকরিটা গেছে, সেখানে দাঁড়িয়ে আমার মূল জায়গার প্রশ্ন সেটা হচ্ছে, অভিজিৎ গাঙ্গুলিকে কেন বিজেপি প্রচারে আনছে না? কেন রাজ্য জুড়ে যদি অভিজিৎ গাঙ্গুলি প্রচারে বলতেন, তাহলে কি বিজেপির পক্ষে সেটা অনেক বেশি ফলদায়ক হতো না? কারণ এখানে অভিজিৎ গাঙ্গুলি প্রথম আর কি অযোগ্য প্রার্থী যারা আছে তাদের চাকরি খারিজ করেছিলেন। অভিজিৎ গাঙ্গুলি তখন কিন্তু বলেছিলেন একটা কথা, যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ঢাকি সমেত বিসর্জন দেননি। ঢাকি সমেত বিসর্জনটা কিন্তু দিল হচ্ছে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, আর কি সবাইকেই ক্যান্সেল করলে ২৫,৭৫৩ জনকে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যেটা করেছিলেন, উনি প্রথম ওএমআর শিট জালিয়াতি, অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে এসএসসি অফিসে সিআরপিএফ দিয়ে ঢেকে সেই রিপোর্ট তুলে নিয়ে যাওয়া, ওখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা, গাজিয়াবাদ থেকে ওএমআর শিটের হার্ড কপি কিছুটা পাওয়া, নানা কাণ্ড সে অভিজিৎ গাঙ্গুলি থাকার সময় হয়েছিল। এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা পয়েন্ট, যেটা আজকে ২৬,০০০ চাকরি একদিকে যেমন গেছে তৃণমূল কংগ্রেস বা
মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শিরোপ্রিয়ার কারণ, তেমনিভাবে আরেকটা জায়গাও আছে, সেটা হচ্ছে এই যে সুপার নিউমেরিক পোস্ট। আমরা জানি ক্যাবিনেট থেকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এবং অভিজিৎ গাঙ্গুলি সেটাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটা স্টে করে, কিন্তু সেটা খারিজ করে দেয়নি, এবং যেহেতু সুপ্রিম কোর্ট পুরো মামলাটা পাঠিয়ে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, ফলে কিন্তু এবার সেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কিন্তু তারা এই সুপার নিউমেরিক পোস্ট নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ফলে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে আমার যেটা প্রশ্ন, যদি বলানো শুরু হতো এবং রাজ্যে জেলায় জেলায় প্রচার করা হতো, তাহলে কি সেটা বিজেপির পক্ষে আরও আর কি ফলদায়ক হতো না, বা লোকের কাছে বিশ্বাসযোগ্য হতো না? কারণ এই যে ধরুন যে ন্যারেটিভ তৈরি করার খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রবলভাবে বিজেপিকে আক্রমণ করছেন এবং বলছেন উনি যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিয়েছেন, এবং পুরো জিনিসটা যে যোগ্য প্রার্থীদের বিজেপি চাকরি খাচ্ছে বলে তিনি কিন্তু অযোগ্যর বিষয়টা 5,000 যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে প্রতি জিনিসটা নিয়ে আড়ালে নিয়ে যেতে চাইছেন, এবং এই যোগ্যদের চাকরি খাওয়ারটা পুরো বিজেপির ঘাড়ে ফেলে দিতে চাইছেন। ফলে সেখানে শুভেন্দু অধিকারী বলছেন, সুকান্ত মজুমদার বলছেন, বা দিল্লি থেকে এসে আমি কি দেখতে পাচ্ছি, নরেন্দ্র মোদী বারবার করে বলছেন যে তৃণমূল কংগ্রেস 26,000 ছেলেকে পথে বসিয়ে দিল, মমতা ব্যানার্জি চাকরি দিতে পারে না। তো সেখানে যখন এই ন্যারেটিভটা আজকে বাংলার বাজারে সব থেকে বেশিভাবেই আর কি প্রচারের কেন্দ্রবিন্দুতে, এবং যেটাকে ঘিরেই বলতে পারেন রাজনীতি আবর্তিত হচ্ছে, এবং সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং হিসাবে আছে, সেখানে অভিজিৎ গাঙ্গুলির ব্যবহার খুবই কম। আপাতত তখন সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্ট যতক্ষণ না মামলা শেষ হওয়া পর্যন্ত এটা নানা কারণে নানা ইস্যু হতে পারে, নানা বিষয় হতে পারে, সেখানে এটা তৃণমূল কংগ্রেস আরও নিজের দিকে হাওয়া তুলতে চাইবে। তখন সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যা বলবেন তার থেকে যিনি রায়টা দিয়েছিলেন তাকে দিয়ে বলালে আমার মনে হয় মানুষের কাছে এত বিশ্বাসযোগ্য হতো। এটা দল তার বিষয়ে কেন দিচ্ছেন না আমরা জানি না। তিনি ইতিমধ্যেই একটি চ্যানেলে ইন্টারভিউতে কিছু বিতর্কিত কথা বলেছেন গান্ধী বা গডসেকে দিয়ে, সেই কোনো কারণে কিনা জানি না। বা দলের মধ্যে যে টানাপোড়েন থাকে, প্রচারের আলো কার দিকে যাবে। অভিজিৎ গাঙ্গুলি এতদিন ধরে বিচারপতি হিসাবে যে প্রচারের আলো পেয়েছিলেন, আমরা কিন্তু দেখলাম যে উনি যখন দলে যোগদান করলেন, সেই দলে যোগদান করার পর প্রথম উনি একটা প্রচারের আলো পাচ্ছিলেন, কিন্তু তমলুকে গিয়ে উনি কিন্তু একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যেই কিন্তু বন্দী হয়ে গেলেন, বা বিজেপি ভাবা গিয়েছিল যে আজকে এই বিধানসভায় অন্যতম প্রধান ইস্যু হচ্ছে আর কি, লোকসভায় প্রচারের অন্যতম প্রধান ইস্যু হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের যিনি বাংলাকে অনেকের কাছে তিনি যখন বিচারপতির আসনে ছিলেন প্রায় ভগবানের মতো মর্যাদা পেতেন, লোকে তার কাছে ছবি নিয়ে তার কোর্টরুমে চলে যেত, তিনি একটা প্রায় ভগবান হয়ে উঠেছিলেন অনেকের কাছে, যা চাকরি দেওয়ার জন্য চাকরি মনে করেছিলেন যে এই ভদ্রলোক পারবেন তাদের বাঁচাতে, অন্য কেসেও তার কাছে চলে যেত। তো এইখানে যার ভাবমূর্তি, এবং যে ভাবমূর্তির জন্য বিজেপি যেভাবে তাকে আর কি জয়েন করিয়েছিল, যে হৈ হৈ করে একজন সাধারণ সম্পাদক চলে গেছিলেন তার বাড়িতে, তারপরে সজল ঘোষ, তমগ্ন, তাদের দিয়ে ফুলমালা দিয়ে তাকে বরণ করা হয়েছিল, কিন্তু তারপর কি হলো? একটা মাত্র জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাকে করানো হলো, তারপর তাকে সেইভাবে প্রচারেই নেই। ফলে এটা বিজেপির বিষয়, নিশ্চয়ই তারা প্রচারে কাকে লাগাবেন, তারা কাকে দিয়ে ফল পাবেন সে নিশ্চয়ই তারা বিচার করবেন। কিন্তু কোনো একটা জায়গায় সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় বিজেপির বোধহয় খামতি আছে। কেন? নিজেদের ভেতরে দরিদ্র টানাটানি হতে পারে, বা তারা অন্য কোনো প্ল্যান থাকতে পারে, কিন্তু প্ল্যান বি থাকতে পারে। কিন্তু যে প্ল্যানই থাক, আপাতত অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে আমার মনে হয় যেভাবে অন্তত এই শিক্ষা দুর্নীতির ন্যারেটিভ বিজেপি তৈরি করতে পারত, সেই জায়গাটা কিন্তু অন্যান্য যে সমস্ত রাজ্য নেতা আছেন বা কেন্দ্রীয় নেতা আছেন তাদের বলার থেকে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য লোকের কাছে অনেক বেশি করে যেত। আপনারা এই চ্যানেল দেখতে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।